এখনই তো আমি পরে উপরে চলে যাচ্ছিলাম, আপনি আমাকে বাঁচিয়ে আমার মায়ের আসনটা পেয়ে গেলেন যে। তা আপনাকে দেখে তো সাধারণ বাঘিনী মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি কোনো ভূত। একদম ঠিক কথাই বলেছিস। এই তো সবেমাত্র মরলাম আমি, আর মরে শান্তি পেলাম কোথায়? তবে একদিকে ভালোই হয়েছে, তোকে কাজ করার জন্য আমার সাথে মৃত্যু পড়িতে নিয়ে যাব। হা 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 হা। ওরে বাপরে বাপ, তার মানে তুই ভূত? এই জন্য তো তোর গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। আমি এই সুন্দরবন ছেড়ে তোর ওই নর্দমার ভূতরাজ্যে যেতে পারবো না। সরি ভূতরানী। এই হারামজাদা, কি বললি? আরে আমি বেঁচে থাকতে তো রোজ গোলাপ আর দুধ দিয়ে গোসল করতাম, আর পারফিউম তো সব সময় ব্যবহার করতাম। আর তুই কিনা বলছিস আমার গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে? তবে রে তোকে আমি এক্ষুনি আমার সঙ্গে নিয়ে যাব। ওরে হারামজাদা বল্টু রে, তুই ভূতের সামনে এসব কি বললি? না, এই ভূতরানীর সাথে আমি পারবো না, এক্ষুনি আমাকে পালাতে হবে। মাইরি 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 মাইরি। ওরে ওরে ভূতরানী, দোহাই লাগে আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। ভূত, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। আমি তোকে যা বলবো তুই তাই করবি? আচ্ছা ঠিক আছে, তবে শোন, আমি হলাম শিমুলতলি বনের রাজা হালুম বাঘের স্ত্রী হালিমা রানী। রাজার একমাত্র ভাগ্নি শিউলি শিয়ালিনীকে ওই রাজ্যের কিংকং সেনাপতি বিয়ে করার জন্য আমাকে মিথ্যে অপবাদ দিয়ে মেরে ফেলেছে। কারণ আমি ওই জানোয়ারের সাথে কখনোই সুন্দরী শিউলির বিয়ে দিতে রাজি হইনি। এখন তো সে রাজাকে ভুলভাল ঔষধ খাইয়ে তাকেও মেরে ফেলার চেষ্টা করছে। রাজাকে মেরে ফেললেই রাজত্ব এবং আমাদের একমাত্র ভাগ্নিকেও ওই পেয়ে যাবে। তাই তোকে এখন ওই রাজার বাড়িতে গিয়ে আমার একমাত্র ভাগ্নিকে বাঁচাতে হবে। ওহ, ভেরি স্যাড ভূতরানী। আপনি কোনো চিন্তা করবেন না ভূতরানী, ওই হারামজাদা কিংকনের হাত থেকে আমি আপনার ভাগ্নিকে উদ্ধার করব। এটাই বল্টু শিয়ালের চ্যালেঞ্জ। এরপর বল্টু শিয়াল বাঘরাজার বাড়িতে যায়। আরে বাস, এ তো দেখছে পূর্ণিমার চাঁদ, কিন্তু এই পূর্ণিমার চাঁদের মুখে কোনো হাসি নেই কেন? নয়ন ভরা শুধু মেঘ আর মেঘ। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে উঠুক সারাটি জীবন। এই, কে তুমি? আর এখানে তুমি কি করছো? তুমি তো খুব মজার করে কথা বলো। আমি তো এখানে এই পূর্ণিমার চাঁদের জন্য এসেছি। এই চাঁদের মুখে একরাশ হাসি ফোটাতে। ওরা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে কিংকং এর চেলা বানর আসে। এই বদমাশ বেটা, কে রে তুই? তোর তো সাহস কম না? তুই রাজমহলে এসে আমাদের রাজকন্যার সাথে কথা বলছিস? চল, এক্ষুনি তোকে রাজ দরবারে নিয়ে যাব। এইসব তুমি কি করছো? তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তুমি, ও খুব ভালো। আরে এই বানর, তুই কাকে ধরে নিয়ে এলি? কিংকং সেনাপতি, এই ছোকরা আমাদের রাজকন্যার সাথে বাগানে বসে বেশ ডলাডলি করে কথা বলছিল, তাই তো ওকে ধরে নিয়ে এলাম। কি এত বড় সাহস এই শিয়ালের? এই এক্ষুনি একে বন্দি কর। রাজা সাহেব, এরা দুজন মিলে আপনার সম্পত্তি দখল করার জন্য রানীবাকে নির্মম ভাবে মেরেছে। আপনাকে ভুলভাল ওষুধ খাইয়ে মাথা নষ্ট করে দিচ্ছে, যাতে করে আপনি আপনার সুন্দরী ভাগ্নিকে এই বেয়াদবের সাথে বিয়ে দেন। আমাকে এখানে আপনাদের রক্ষা করার জন্য রানী মাই পাঠিয়েছে। আরে আরে এই বেয়াদব, এসব তুই কি বলছিস? রাজা সাহেব, আপনি এই সব কান দিবেন না, একদম মিথ্যে বলছে। আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, এই নিন ওষুধটা খেয়ে নিন। না না, আমি আর কোনো ওষুধ খাবো না রে, ও একদম সত্যি বলছে। তুই আমার রানীকে মেরেছিস। তার মানে আপনি ওষুধ খাবেন না? সব যখন জেনেই গেছেন
তাহলে তো আপনাকে ওষুধ খেতেই হবে, আর এই রাজ্যের রাজা হব আমি। আর এই সুন্দরী শিউলিকে আমার রানী বানাবো। এই বানর, ধর রাজাকে। এই কথা বলে কিংকং আর বানর মিলে রাজা সাহেবকে জোর করে ওষুধ খাইয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে ভূত বাঘিনী চলে আসে। ওরে হারামজাদা, আমাকে মেরে তোর শান্তি হয়নি বুঝি? হ্যাঁ, এখন আমার স্বামীকে মারতে চলে এসেছিস। আজ তোকে আমি ছোট্ট একটা মুরগি বানিয়ে দেব, আর এই খাটো বানরকে তো আমি বানাবো একটা মোমের পুতুল। এই কথা বলে ভূত বাঘিনী কিংকংকে ছোট্ট একটা মুরগিতে পরিণত করে আর বানরকে একটা পুতুল বানিয়ে দেয়। মামি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি ভূত মামি হয়ে আমাদের সাথেই থেকো। রানী, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো? তোমার সাথে আমাকেও নিয়ে চলো। ওগো, এখন যে আর সেটা হবে না গো। আমাকে যে আমার ভূত রাজ্যে যেতে হবে। তুমি আমার রাজকন্যাকে দেখে রেখো। আর এই ছোকরা শিয়ালটা বড্ড ভালো গো। পারলে তুমি আমার রাজকন্যার সাথে ওর বিয়ে দিয়ে দিও। রানী, আমি তোমার কথা অবশ্যই মানবো। আমি এই শিয়ালের সাথে আমার রাজকন্যার বিয়ে দেব। এরপর ভূত বাঘিনী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারপর বাঘ শিউলি শিয়ালিনী আর বল্টুকে ধুমধাম করে বিয়ে দেয়। আরে বিল্লু দাদা, এভাবে মন খারাপ করে বসে আছে কেন? আর তোমার প্রেমের খবর কি? আরে বানর, কি আর খবর? ওই হারামজাদা বল্টুর কারণে আমি আমার শিউলিকে আমার করতে পারছি না রে। আরে বল্টু, কি ব্যাপার? এভাবে পিঠে হাত দিয়ে আসলি যে, তোর পিঠে আবার কি হয়েছে রে? আর বলো না, স্যার আমাকে আচ্ছা তোলাই দিয়েছে কোনো কারণ ছাড়াই। ক্লাসে আমাকে অনেক মেরেছে। আরে বোকা, তুই জিজ্ঞেস করতে পারিসনি যে তোকে মারছে কেন? আমার তো মনে হয় ওই শালা নিশ্চয়ই ওর বউয়ের সাথে ঝগড়া করে এসেছে, আর সেই রাগ তোর উপর দিয়ে ঢেলেছে। হতেও পারে। আচ্ছা, আমাকে আবার স্কুলের সামনে যেতে হবে আমার মামাতো বোনকে আনার জন্য। দেরি হলে আবার বকা খেতে হবে। চলে কিংকং ভাই। এই কথা বলে বল্টু শিয়াল বাইকে চড়ে স্কুলের সামনে যায়। আরে ধুর, জোরা জোরে কত মেয়ে যাচ্ছে, কিন্তু এই ম্যাডামের তো কোনো খোঁজই নেই। ওই তো হেলে তুলে আসছে। আরে বল্টু ভাই, চলো, আমার জন্য তোমার দেরি হয়ে গেল গো। এই ছেমরি, তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস না বিকেলে আমার ফুটবল খেলা আছে? তোর জন্য আমার কত সময় লস হলো। তাড়াতাড়ি উঠ। না, আমি তোমার সাথে আর যাব না। তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি আর তোমার সাথে একদম যাব না। এই যা, আজ মনে হয় একটু বেশি বকে ফেলেছি। এখন যদি সরি না বলি তাহলে তো বাড়িতে গিয়ে মাকে যাতা বলে দিবে। আচ্ছা ঠিক আছে, তোকে আর কখনোই বকবো না। সরি ম্যাডাম, এবার উঠুন আমার গাড়িতে। ঠিক আছে, এবার আমি উঠছি। এই কথা বলে তারা দুজনেই যেতে থাকে। কিছু দূর যেতে শিউলি শিয়ালিনী মনে মনে বলে, ইস, এখন যদি একটু দাঁড়াতো তাহলে মনের কথাটা বলেই দিতাম। কিন্তু এখন যে মেজাজে আছে কিছুই তো বলা যাবে না। সব সময় নায়কের ভাব নিয়েই থাকে। একটা বারও বলে না যে, শিউলি চল তো তোকে নিয়ে একটু ঘুরে আসি। যত সব। কি ব্যাপার, আজ যে কোনো কথা না বলে রেগে ঘরে চলে গেল? নিশ্চয়ই বল্টুর সাথে আবার ঝগড়া হয়েছে, তাই না? এদের দুজনকে নিয়ে আর পারি না। হ্যাঁ রে মা, খাবার খেতে আয় দেখে। আমি তোদের জন্য খাবার রেডি করে রেখেছি রে। আন্টি, আমি কোনো খাবারই খাবো না। তোমার ছেলে রোজ আমাকে গালমন্দ করে কোনো অপরাধ ছাড়াই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ওকে বকে দেব। এবার আয় তো দেখি, আমি তোকে নিয়ে ছাদে খাইয়ে দিচ্ছি মা।
তারপর গোলাপি শিয়ালিনী শিউলি শিয়ালিনীকে খাবার খাইয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, শুধু ওকেই খাইয়ে দাও, আর আমি তো তোমার কেউ নই। দেখলে আন্টি, তোমার ছেলে কিভাবে আমার সাথে হিংসে করে, আমাকে একদম সহ্য করতে পারে না। আমার আন্টির কাছে আমি ভাত খাচ্ছি, তাতে তোর কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা হয়েছে হয়েছে, আমি দুজনকেই খাইয়ে দিচ্ছি। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। আরে এই শিউলি, এদিকে আয়। তুই কি আমার ভালো বন্ধু হবি? তোর বন্ধু হলে তাহলে তুই কিন্তু আমার সাথে আর কোনো ঝগড়া করতে পারবি না। তোর সমস্ত কথা আমার সাথে শেয়ার করতে হবে। কি বলবি তো? আচ্ছা ঠিক আছে, আমি তোর সব শর্তে রাজি আছি, তবে তোকেও যেন কোনো বাজে কাজ করতে না দেখি, তাহলে কিন্তু বুঝতেই পারছিস। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন বনের বিল্লু শিয়াল শিউলি শিয়ালিনীকে বলে, এই যে সুন্দর শিউলি, তোমার জন্য রোজ এই রাস্তায় দাঁড়িয়ে থাকি একটা কথা বলার জন্য গো। কি এমন কথা বল দেখি। আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই গো। কি কি বললে তুমি? এই কথা আর একবারও উচ্চারণ করবে না। এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও, সরে যাও বলছি। যদি বল্টু ভাই দেখতে পায় তাহলে তোমার হাড় মাংস এক করে ফেলবে, এই আমি বলে দিলাম। এসব বলে শিউলি সেখান থেকে চলে যায় আর বল্টু শিয়ালকে সব কথা খুলে বলে। সব শুনে বল্টু শিয়াল রেগে বলে, কি এই হারামজাদের এত বড় সাহস, তোকে প্রপোজ করে? ওর আজকে এমন হাল করব না যে সারা জীবন ভুলতে পারবে না। আরে আরে, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এখন ঝগড়া সৃষ্টি করবে? না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আর তুমি কেনই বা আমার জন্য এত কিছু করবে? তুমি কি আমায়? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস, আমি তোকে অনেক ভালোবাসি। আর তুই? আমিও তোকে অনেক ভালোবাসি রে। তাদের দুজনের সমস্ত কথা গোলাপি শিয়ালিনী শুনে, আমিও তো এটাই চেয়েছি, শিউলিকে আমার বল্টু বাবার বউ করতে। আমি এক্ষুনি ওদের জন্য বিয়ের কেনাকাটা করব। কিছুক্ষণ পর, আরে বিল্লু দাদা, এভাবে মন খারাপ করে বসে আছে কেন? আর তোমার প্রেমের খবর কি? আরে বানর, কি আর খবর? ওই হারামজাদা বল্টুর কারণে আমি আমার শিউলিকে আমার করতে পারছি না রে। তাহলে কি আর করার? ব্যর্থ প্রেমিক নায়ক বাপ্পারাজের মতো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গান বলতে থাকো। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেল আমার। লা 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 লা। ওরে হারামজাদা, তুই আমাকে শেষমেশ এই বাপ্পারাজের মতো ব্যর্থ প্রেমিক বানিয়ে দিলি। এই নে, তোর জন্য অনেক শপিং করে এনেছি। এসব শাড়ি তুই বিয়ের দিন পরবি। মাইরি, আমি ভাবতেই পারিনি যে তোকে আমার জীবনের সাথী হিসেবে পাবো। আমিও না। চলো এবার আমরা বিয়ের জন্য রেডি হই। এই যে শ্যামালি বেবি, আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, কিন্তু কথা যেন কোনো নড়চড় না হয়। আগামী মাসের 1 তারিখেই তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে, কথাটা যেন মনে থাকে। তা তোমার মেয়ে আমাকে বিয়ে করবে তো? শরীরের চামড়া ঢিল হয়ে যাচ্ছে তো কি হয়েছে, মনটা কিন্তু এখনো ইয়াং আছে। সে নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। আমার কথাই আমার মেয়েদের কথা। আমার মুখের উপর কথা বলা একটারও সাহস নেই। যা বলবো তাই শুনবে ওরা।
মেয়ে দুটো আমার রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী মন্ত্রী। শেফালি, তুমি তো ভালো করেই জানো যেদিকে তাকে শুধু ফাঁকা আর ফাঁকা, ঘরে টিকটিকি ডাক ছাড়া আর কিছুই শুনতে পাই না। দুটো ফুটুনের মতো কেউ নেই যে, বড় এক আগো আমি। এই তো আর কদিন, আপনাকে আর একা একা থাকতে হবে না মহাজন সাহেব। আপনিও শুনতে পাবেন পায়ের নুপুরের আওয়াজ, হাতের চুড়ির আওয়াজ, রিমঝিমঝিম করে আপনার ঘরে হেঁটে বেড়াবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ও কোথায় রইলো? আগামী মাসের 1 তারিখে আমি গলায় মালা পরবো। এবার তাহলে তুমি আসতে পারো। এরপর শেফালি শিয়ালিনী সেখান থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে যায়। ইস, এই বয়সে একটা কচি মেয়ে পাবো, ভাবতে আমার খুব আনন্দ হচ্ছে। তার গলায় মালা পরাবো, আর 2 দিন পরে তার কোল জুড়ে ফুটফুটে সন্তান আসবে। কি যে মজা লাগছে। দিদি, এই দিদি, কি রে, কোথায় মরলি তুই? তুই জানিস না সকালে আমি ঘুম থেকে উঠে চা না পেলে আমার ঘুম ভাঙে না। এই তো এনেছি ভুন, একটু দেরি হয়ে গেল রে ভুন। ভুন, এই নে তোর চা। শোন, আমার জন্য গরম পানি করেছিস? আমি গোসল করে এখনই যে বের হব। তোর তো সব কাজে লেট হয়। ছোট, আমি তোর জন্য গরম পানি রেডি করে রেখেছি রে। তুই চা খেয়ে গোসলটা করে নিস, আমার আবার অনেক কাজ আছে। বোন আসে রে। এসব বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সেখানে তাদের মা শেফালি শিয়ালিনী আসে আর বলে, এই যে মা, ঘুম থেকে উঠেছিস তাহলে? শোন শোন মা, আগামীকাল তোকে বরপক্ষ দেখতে আসবে। একটু ভালো করে সেজে গুজে থাকবি, বুঝলি? মা, তুমি পার্লারের মেয়েদের খবর দিয়েছো তো সাজানোর জন্য? তা ছেলে দেখতে কেমন? কি করে মা? ছেলে তো মাশাআল্লাহ দেখতে, আর বড় একটা চাকরি করে, অনেক বড় বাড়ির ছেলে। কেউ নেই, একাই থাকে ছেলে। কথা বলার মতো কেউ নেই রে মা। তুই অনেক সুখে থাকবি মা। এভাবে কেটে যায় সেই দিনটি। ছেলেপক্ষ শিয়ালিনীকে দেখতে আসে। তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি ব্যাপার, এখনো নাস্তা নিয়ে আসছে না কেন? দিদি, এই দিদি, এই হতচ্ছাড়িটা আবার কোথায় গেল? দিদি, দিদি। শিউলি শিয়ালিনী তাড়াহুড়ো করে সামনে আসে আর নাস্তা পরিবেশন করে দেয়। শিউলিকে দেখে বিল্লুর বন্ধু বন্ধু তার দিকে তাকিয়ে থাকে। আরে আরে, বন্ধু এই সাদা চামড়া মেয়েকে দেখে পছন্দ করে ফেললো। কিন্তু আমার তো এই মেয়েকে হেব্বি লেগেছে। হোক না সে একটু কালো, কিন্তু কেন জানি তার মুখে অনেক মায়া লুকিয়ে আছে। এই যে শেফালি, শুনলাম তোর মেয়েকে নাকি তুই বিয়ে দিচ্ছিস। তা আমার কাছে যে তুই 2 লক্ষ টাকা নিয়েছিস তোর মেয়েকে বিয়ে দিবি বলে আমার সাথে, সেটার কি হলো? আরে মহাজন সাহেব, আমি তো বলেছি আমার মেয়েকে আপনার সাথেই বিয়ে দিব। আমি তো আমার ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি, বড় মেয়েকে নয়। আর ছেলের কেউ নেই বলে ওর এক বন্ধুকে ওর সাথে করে নিয়ে এসেছে। ও আচ্ছা, আমি তো ভাবলাম 2 ছেলে তো 2 মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে। এদিকে শিউলি শিয়ালিনী বাঘ আর তার মায়ের সমস্ত কথা শুনছিল, আর তার পেছনে দাঁড়িয়েছিল পল্টু শিয়াল, সেও তাদের সমস্ত কথা শুনছিল। মহাজন সাহেব, আপনি কিচ্ছু ভাববেন না। সামনের মাসের 1 তারিখে আমি আমার বড় মেয়েকে আপনার হাতে তুলে দেব। আর এখন আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি। এখানে
আপনাকে কেউ দেখলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে মহাজন সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে কথাটা যেন মনে থাকে, নইলে 2 লক্ষ টাকা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য রেডি থাকিস কিন্তু। এসব বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই শিউলি বল্টু শিয়ালকে দেখতে পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে তার ঘরে চলে যায়। বল্টু শিয়াল তার পিছু পিছু তার ঘরে যায়। আপনি এভাবে কেন কান্না করছেন? কান্না করব না তো কি করব? তাহলে কি ওই বয়স্ক বাঘ মহাজনকে বিয়ে করব, যে কিনা আমার বাবার বয়স? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি ওই মহাজনের সাথে আমার বিয়ে দিত? সব সময় সৎ মায়ের কথা মতো চলতে হয়। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই, আর মহাজনের 2 লক্ষ টাকাও আমি দিয়ে দেব। কি সত্যি বলছেন আপনি? আপনি আমাকে বিয়ে করবেন? কিন্তু মা? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, মাকে রাজি করার দায়িত্ব আমার। এরপর বল্টু শিয়াল তার মাকে সমস্ত কথা খুলে বলে আর মহাজনকে ডেকে তার 2 লক্ষ টাকাও তাকে ফেরত দিয়ে দেয়। এভাবেই 1 মাস কেটে যায়। এরপর ধুমধাম করে 2 বোনের একসাথে বিয়ে হয়। কিছুদিন পর, আরে মা, তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছো? আমার খুব ভালো লাগছে। এসো মা, এসো। তুই আমার মেয়ের বাড়িতে কি করছিস? হ্যাঁ, আমার মেয়ে কোথায়? মা, তোমার মেয়ে এখানেই আছে আর খুব ভালো আছে। কিছুক্ষণ পর, কি ব্যাপার রে মা, তোর বাড়িতে শিউলি এখানেও কি করছে? হ্যাঁ, আর দেখছি ওর গায়ে দামি দামি গয়না, তোর গায়ে তো দেখছি কিছুই নেই। মা, মালিকের বউয়ের গায়ে গয়না থাকবে না তো কার গায়ে থাকবে শুনি? আসলে মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে যার সাথে বিয়ে দিয়েছো সে আসলে দিদির স্বামীর কর্মচারী। তবে মা, আমি অনেক সুখী আছি। তোমাদের জামাই খুব ভালো। অল্প টাকা বেতন হলেও তাকে তোমার বড় জামাই নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। আর দিদি তো আমাকে চোখের আড়ালে হতে দেয় না। জানো মা, এমন দিদি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আমরা 2 বোন খুব সুখে আছি মা। আমাদের 2 বোনের বিয়ের ফুল একসাথেই ফুটেছে মা। সত্যি মা, আমি অনেক খুশি হয়েছি। তোরা সব সময় 2 বোন ভালো থাকিস। আমি আসি রে মা। এরপর শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে তারা 2 বোন সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।